তো নিচের দিকে ওজন মানে উপর দিকে প্লবতা দিলে তো আমার কার্যকরী বল ওজনটা আসবে। তো এটা আমাদের লাগবে, এই জিনিসটা আমি এখানে বসাই দিলে কাজ শেষ। আজকে আমরা আইআইটিতে 2019 সালে আসা একটি কনসেপচুয়াল ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথে তোমার একটা সরলদোলক যখন বাইরে ছিল তখন একটা দোল দিবে, আর যখন পানিতে নিমজ্জিত বা কোনো তরলে নিমজ্জিত করা হবে তখন এক ধরনের দোল দিবে। তো দুটো দোলনের মধ্যে একটা সম্পর্ক দেখব। দেখো প্রশ্নটা করি, বাতাসের দোলায়মান একটি সরল দোলকের পর্যায়কাল টি, মানে বাতাসের দোল ছিল এমন একটি সরল দোলকের পর্যায়কাল ক্যাপিটাল টি। দোলকের ববকে সম্পূর্ণ একটি অবসান্দ্র কি, যেখানে কোনো সান্দ্র বল কাজ করবে না, ঠিক আছে, এই অবসান্দ্র তরলের মধ্যে নিমজ্জিত করা হলো। আর সান্দ্র বল নিয়ে তোমরা ওই এইচএসসিতে ফিজিক্স সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপারে অর্থাৎ 7-এ পাবা, ঠিক আছে। সান্দ্র বল তরলের মধ্যে নিমজ্জিত করা হলো যেখানে কোনো সান্দ্রতা থাকবে না। তো এখানে আমার সান্দ্রতা নিয়ে কোনো চিন্তা নাই, প্রশ্ন একটু সহজ করে দিছে। তরলটির ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের 1/16 অংশ। তো এটা একটু দেখো যে বলা আছে তরলটির ঘনত্ব, তরলটির ঘনত্ব রো এল, ববের উপাদান, বব মানে কি একটা বস্তু, তার মানে রো এস দিলাম, রো এস, যার 1/16 অংশ। ববের উপাদানের 1/16 অংশ মানে ববের ঘনত্বের 1/16 অংশ তরলটির ঘনত্ব, ঠিক আছে। তো এইটা রাখলাম। বলছে যদি ববটি সর্বদা তরলের ভেতরে থাকে, ববটি সর্বদা তরলের ভেতরে, তার মানে সরল দোলকের ববটাকে তরলের ভেতরে নিমজ্জিত করা হয়েছে। তো নিমজ্জিত করলে দেখো সূত্র কি, সরল দোলক হচ্ছে 2π রোড/L/g। এখন তোমরাই বলো, যখন আমি সরল দোলকটাকে পানির নিচে নিয়ে যাব বা একটা তরলের নিচে নিয়ে যাব তখন চেঞ্জ কি হবে? দৈর্ঘ্য তো আর চেঞ্জ হয়ে যাবে না, তাই না? জিটাই চেঞ্জ হবে, বুঝতে পারছো? জিটাই চেঞ্জ হবে। তো জিটা চেঞ্জ হলে আমি ধরো যে একটা পাত্র নেই, এই পাত্রে তুমি একটা সরল দোলক রাখলে, পানি এই পাত্র হচ্ছে তরল দ্বারা পূর্ণ আছে। এখানে যে বস্তুটা থাকবে এই বস্তুটা কি কি বল কাজ করে বস্তুটার মধ্যে, মানে এই পানিতে থাকা অবস্থায় বস্তুর অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে, তাহলেই তো আমাদের কাজ শেষ, তাই না? তো অভিকর্ষ ত্বরণটা বের করার জন্য এখানে দেখো তো এই বস্তুটা নিচে দিকে একটা ওজন কাজ করবে না, mg ওজন কাজ করবে। আবার উপরের দিকে কি কাজ করবে বলো তো? 9-10-এ পড়ে আসছো, যে কোনো তরলে নিমজ্জিত যে কোনো বস্তু উপরের দিকে প্লবতা অনুভব করে, যেটা হচ্ছে এফ মানে কি ভি রো জি, ঠিক আছে, ভি রো জি। আর এটা হচ্ছে এই রোটা কিন্তু তরলের রো, ঠিক আছে, বস্তুর না কিন্তু, ঠিক আছে। এখন এই বস্তুটার উপর নিট ওজন কতটুকু হবে, এটা মানে সেটা, কারণ বস্তুটা নিচের দিকে পড়বে, তাই না? তো নিচের দিকে ওজন মানে উপরের দিকে প্লবতা দিলে তো আমার কার্যকরী বল ওজনটা আসবে। তো কার্যকরী ওজন ডাব্লিউ নিট সমান ডাব্লিউ মাইনাস এফ, তাই না? এখন ডাব্লিউ নিট মানে কি এম ইন্টু জি নিট সমান ডাব্লিউ মানে কি ওই এমজি মাইনাস এফ মানে কি ভি রো এল আর জি, ভি রো এল আর জি। আমার জি নিটটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো তো এম মানে কি, এম মানে হচ্ছে রো ভি, তাই না? এম মানে রো ভি, যেহেতু এখানে রো ভি আছে তাই বাকিগুলোকে রো ভিতে কনভার্ট করে নিব। তাই এম মানে হচ্ছে রো ভি, আর এইখানে বস্তুর জন্য না, তাই রো এখানে এল দিব, ঠিক আছে, রো এস। বস্তুর জন্য তো আমরা এস ধরছি, রো এস ইন্টু ভি ইন্টু জি নিট, ঠিক আছে, সমান। আর এ এম মানেও তো রো ভি, রো মানে বস্তুর, ইন্টু আয়তন ভি ইন্টু জি মাইনাস এখানেও ভি রো এল জি। আচ্ছা এখন দেখো তো রো এল আর রো এস এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেহেতু আমার দুইটাই রো এস, এই রাশিতে দুইটাই রো এস, তাই এটাকে আমি রো এস এ কনভার্ট করে ফেলি। তো রো এস এ কনভার্ট করে ফেললে রো এল এর জায়গায় কি লিখবো, 1/16 ইন্টু রো এস, 1/16 ইন্টু রো এস। আর বাকি কি আছে, বাকি আছে হচ্ছে জি এর মতো রাখলাম। এখন দেখো রো এস আর ভি কাটাকাটি যাচ্ছে না, সবগুলো রাশি থেকে রো এস আর ভি কাটাকাটি যাচ্ছে,
এই রো এস আর রো এস কাটাকাটি যাচ্ছে, আর ভি ভি আর ভি কাটাকাটি যাচ্ছে। কারণ কাটাকাটি যাচ্ছে, এই বস্তুর যে আয়তন সেটা সমপরিমাণ আয়তনই তো অপসারণ করবে, আর যে পরিমাণ আয়তন অপসারণ করবে সেটা তো এই ভিটা, তাই না? তাই বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান, এর জন্য কাটাকাটি যাচ্ছে। আর তোমরা যারা ওই আর্কিমিডিসের সূত্র পড়ে আসছো তারা এই লাইনটা খুব ভালো মতো বুঝছো, ঠিক আছে? এখন দেখো জি নিট সমান জি মাইনাস 1/16 জি ইন্টু 1/16। তো এখান থেকে তোমার যখন জি থেকে জি বাই 16 মাইনাস করবো তখন এখানে আসবে 15g/16 বা 15/16g। এখন দেখো এখান থেকে একটা মান পাইছি যে জি নিট সমান 15/16g। তো এটা আমাদের লাগবে, এই জি নিটটা আমি এখানে বসাই দিলে কাজ শেষ। বুঝতে পারছো আমরা কি করলাম? আমরা আগে কার্যকরী অভিকর্ষ ত্বরণটা বের করে নিলাম, এখন এই কার্যকরী অভিকর্ষ ত্বরণটা এই সমীকরণে বসাই দিলে আমার পরে যে পর্যায়কালটা আসবে পর্যায়কালটা বের হয়ে আসবে, ঠিক আছে? তো চলো দেখো এইখানে আমার এটুকু দরকার নাই, এইটুকু সরাই দিই, আমি এটুকু সম্পূর্ণ সরাই দিলাম। আমার দরকার হচ্ছে জি নিট সমান 15/16 ইন্টু জি। এখন আমার সূত্র হচ্ছে টি ড্যাশ বা নতুন যে পর্যায়কাল সেই পর্যায়কাল সমান 2 পাই রোড ওভার এল বাই জি নিট। তো এখান থেকে আমার কি করতে হবে 2 পাই ইন্টু রোড ওভার এল বাই জি নিট মানে কি 15/16g, তাই না? এখানে লিখবো 15/16 ইন্টু জি। এখন দেখো 15/16 সামনে নিয়ে আসি, তো সামনে নিয়ে আসলে তোমার 16, আচ্ছা আগে লিখি যে রোড ওভার 16টা উপরে উঠে যাবে, তো 16/15 ইন্টু বাকি যা আছে একসাথে লিখি, মানে 2 পার মতো থাকবে রোড ওভার। দেখো তো এটা বাইরে নিয়ে চলে আসছো, তাহলে এখানে শুধু জি/এল থাকবে, জি/এল। এখন দেখো তো এখান থেকে কি লেখা যায় যে 4 বাই রোড ওভার 15, কারণ 16কে তোমার বর্গমূল করলে 4। আর এখানে দেখো তো এই জিনিসটা কি নির্দেশ করে, এই আগের যেই মানে পূর্বে যে পর্যায়কালটা ছিল তাকে নির্দেশ করে না? তো পুরোটা জায়গায় আমি এই ক্যাপিটাল টি বসাই দিতে পারবো না? তার উত্তর চলে আসছে দেখো, তো পুরোটা জায়গায় ক্যাপিটাল টি বসাই দিলাম। তো আমার আনসার কি? অতএব টি ড্যাশ সমান তোমার 4T/রোড ওভার 15। তো এটা হচ্ছে আমার আনসার। দেখি এখন এমসিকিউর সাথে মিলছে কিনা। তো ক্যাপিটাল টি নতুন যে পর্যায়কাল, ওই পর্যায়কালটা পূর্বের পর্যায়কালের 4 গুণ ইন্টু রোড ওভার 1/15, আর এটাকে 1/15 বলা যায় রোড ওভার, তাই না? তার মানে আনসার কোনটা সঠিক? গ নম্বরটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আইআইটি 2019-এর ম্যাথ, ঠিক আছে? কত সহজ না? আমাদের শুধু ঘনত্ব দিয়ে মানে আর্কিমিডিসের সূত্র ইউজ করে শুধু কোনোভাবে জি নিটটা বের করতে পারলেই শেষ, ঠিক আছে? আর এই লাইনটা পুরোপুরি 9 10-এর আর্কিমিডিসের সূত্রের উপর থেকে ভিত্তি করে লেখা, ঠিক আছে? এখানে আমার যেহেতু বস্তুর ওজন তাই বস্তুর ঘনত্ব, তরলের অপসারিত তরলের ওজন তাই এখানে তরলের ঘনত্ব, আর তরলের ঘনত্ব চেঞ্জ করে বস্তুর ঘনত্ব কনভার্ট করে দিয়ে তারপর কাজ করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।